স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময় মিলছে না। রোববার সচিবালয় অর্থ উপদেষ্টা আরো জানান, পরে একসাথে ষষ্ঠ এবং সপ্তম কিস্তির টাকা পাওয়া যাবে। দর্শক, আজ নভেম্বরের 9 তারিখ। গেল 8 দিনে দেশে এসেছে 9,199 কোটি টাকার রেমিটেন্স। তার মানে প্রতিদিন 1,000 কোটি টাকার বেশি আমাদের রিজার্ভে যুক্ত হয়েছে গেল 8 দিনে। রিজার্ভের পরিমাণ দাঁড়াচ্ছে $31 বিলিয়ন, এমনটা শোনা যাচ্ছে। এই যে বাস্তবতা, এই বাস্তবতা IMF এর ঋণের টাকা না পেলে খুব কি অসুবিধায় পড়বে বাংলাদেশ, নাকি ওদের কঠিন শর্ত মেনে কাজ করে যাওয়াটাই উচিত ছিল? আমরা আলাপ করতে চাই, সাথে পরিষ্কার হতে চাই। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এবং আছেন CPD সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। তৌফিকুল ইসলাম খান, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। মানে আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে এই খবরগুলোর নিচে কমেন্টগুলো দেখছিলাম এবং অনেকে দেখলাম এই খবরটা দেখে মনে করছে যে অনেক বড় অসুবিধা আমরা পড়ে যাচ্ছি, দরিদ্র হয়ে যাচ্ছি, নানা কিছু। আপনি কি আমাদের একটু বোঝাবেন, মানে এই ঋণের টাকাটার ষষ্ঠ কিস্তি না পাওয়াটা খুব কি জটিলতাই হবে আমাদের জন্য? জি না, মানে খুব জটিলতার তো আমি তখন জিজ্ঞেস করবো যে আপনার খুব জটিলতার সংজ্ঞা কি। কিন্তু খুব জটিলতা মানে হলো যে আমরা একেবারে টানাটানি অবস্থাটার ভিতরে যে নাই বৈদেশিক মুদ্রা রিজার্ভে, সেইটুকু আমরা তো বুঝতে পারি। ফলে সেইটা হয়তো অনেক বড় বিষয় না। কিন্তু দুটো জিনিস এখান থেকে দেখার আছে। একটা হলো যে রিজার্ভের যে পরিমাণ এখন বাড়ছে, আগের চাইতে আমরা একটা কমফোর্টেবল জায়গায় যাচ্ছি। এইটার সাথে একটা বড় বিষয় কিন্তু আছে যে আমাদের এখন চাহিদা অনেক বেশি সংকুচিত। আমাদের যেই আমদানির চাহিদা আছে এটাও সংকুচিত এবং বিনিয়োগ চাহিদাও এখন কিন্তু অনেক সংকুচিত, যেটা আবার ভবিষ্যতের প্রবৃদ্ধির সাথে যুক্ত। সবসময় এই সংকুচিত চাহিদাই যে ইতিবাচক হয় তাও না। সামনে যদি নির্বাচন হয় তখন এই চাহিদাটা বাড়বে বলে আমরা আশা করছি। বিনিয়োগ চাহিদা বাড়বে, সেই যদি গ্রোথ স্টিমুলেট হয় সেই চাহিদাটা কিন্তু বাড়বে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এখন আমরা এই গত 1-1.5 বছরে আমরা যতখানি বাজেট সহায়তা পেয়েছি, IMF এর সহায়তা পেয়েছি, এইটাকে একত্রিত ভাবে দেখবার সুযোগ আছে। এইটা তো আর অনেক বেশি বাড়ার সামনে সুযোগ নাই, ইনফ্যাক্ট কমে যাবে। তো IMF এর এই সিদ্ধান্তের ফলে আমার বাজেট সহায়তার যে পাইপলাইনটা আছে সেইটা কেমন ভাবে থাকলো এইটা একটা দেখার দরকার আছে। বাট যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে IMF যেটা বলছে সেটা হলো যে যদি একটা নির্বাচিত সরকার আসে সামনে, তাহলে সেই নির্বাচিত সরকার নীতি ধারাবাহিকতাটা রাখবে কিনা সেইটার উপরে ভিত্তি করে তারা তাদের ঋণের সিদ্ধান্ত নেবে। আমি এটার থেকে যে সিদ্ধান্তটা গ্রহণ করি সেটা হলো যে আমরা এটা আগেও বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক নীতির ক্ষেত্রে একটা বড় দুর্বলতা হলো এখানে যে সংস্কারগুলো হচ্ছে এর সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা তারা তৈরি করেন এবং তৈরি না করার ফলে এখন যেই পরিস্থিতিটা আসছে, এই পরিস্থিতিটা হয়তো আমাদের পড়তে হতো না যদি সেখানে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চলতেন। তাহলে এটা ধারণা করা যেত যে আসলে রাজনৈতিক দল যেগুলো সামনে হয়তো ক্ষমতার দায়িত্ব নিবেন, সেই রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নিয়ে নীতি ধারাবাহিকতা কতখানি থাকবে। তৌফিকুল ইসলাম খান, আপনাকে আমি একটু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই অর্থে যে আমি এই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম যে রাজনৈতিক সংশ্লিষ্টতা এই সংস্কারের সাথে সম্পৃক্ত করাটা কতটা জরুরি এবং কিভাবে করা যেতে পারত, করলে আসলে আমরা কি করতে পারতাম, একটু পরে এসে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তবে হ্যাঁ, আপনি স্পষ্ট করেছেন যে খুব বেশি টানাটানি এটা যদি আমার প্যারামিটার হয়ে থাকে অসুবিধার, তাহলে সেই চিন্তাটা নেই। এবং একই সঙ্গে সামনে নির্বাচন আসছে, তখন আসলে রিজার্ভ নিয়ে যে কমফোর্টেবিলিটির মধ্যে আমরা এখন আছি সেটা হয়তো কিছুটা কমেও যেতে পারে। আমি নিশ্চয়ই এটা নিয়ে আলাপ করবো আপনার সঙ্গে পরবর্তীতে। ডক্টর মাহফুজ কবির, আপনার একটা বটম লাইন পর্যবেক্ষণ জানতে চাই। আমাদের যখন বলা হলো যে এই কিস্তির টাকাটা আমরা ইন্টার্ম গভর্নমেন্টের মধ্যে হয়তো পাবো না, নির্বাচিত সরকার হয়তো পাবে, এবং 6 এবং 7 দুটো কিস্তি একসাথে দেওয়ার চেষ্টাটা অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে, নির্বাচিত সরকার হয়তো সেটা পেতে পারে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই আসলে। ধন্যবাদ। আসলে IMF এর দিক থেকে যে সিদ্ধান্তটা এসছে, যেটা আমরা আসলে মাননীয় অর্থ উপদেষ্টার কাছে জানলাম, তো সেটা কিন্তু একটা ভিন্ন একটা ইমপ্লিকেশন আছে। মানে নীতির ধারাবাহিকতা একটা বিষয়, কিন্তু এই যে IMF এর কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছিল বিগত সরকারের আমলে, এবং এই সরকার কিন্তু
সেটা সবচেয়ে যে কঠিন দিকগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন করেছে, মানে কাগজে কলমে কিন্তু বাস্তবায়ন করেছে। এরপরে যেটা আছে সেটা কিন্তু খুব বেশি কঠিন নয় আমার কাছে মনে হয়েছে, যে ট্যাক্স জিডিপি রেশিও যেটা বাড়ানো, তো সেটা যদি ব্যবসা বাণিজ্য বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও নিতে পারবে। আর কিছু রিফর্ম প্রয়োজন আছে এখানে, এবং বিশেষ করে যে এই যে বাইফার্কেশন যেটা হলো এনবিআর এর, তো সেটা একদম সঠিকভাবে মানে অক্ষর অক্ষরে সেটা প্রতিপালন করা, এবং সেই অনুযায়ী যে এই রেভিনিউর যে রিফর্ম, তো সেগুলো করতে পারলে আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিও আস্তে আস্তে বাড়বে। তো সেটা একটা লম্বা সময়ের বিষয়, এবং এই সময়টা জুড়ে কিন্তু এই সংস্কারগুলো অব্যাহত রাখতে হবে। তো সেটার জন্যই মূলত এই যে তারা যে নির্বাচিত সরকারের সঙ্গে আসলে এই সমঝোতায় যেতে চায় যে 5টি বছর ধরে অন্তত একটা নির্বাচিত সরকার এই দায়িত্বগুলো পালন করবে। আমি মনে করি যে এটা খুবই কৌশলগত একটা পদক্ষেপ আইএমএফ এর দিক থেকে, এবং এটা তারা আসলে ধরে রাখতে চায়। এবং সবসময় দেখা গেছে যে অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী সংস্থা তারা যাই করুক না কেন, অন্তত আইএমএফ বেশ কিছু মৌলিক সংস্কার চায়, এবং সবসময় তারা এটা সেটা দিয়ে তারা চালু রাখে এই তাদের যে সমস্ত পরামর্শগুলো আছে সেগুলো। তো এর আগে কিন্তু আমরা দেখেছি যে আইএমএফ এর ঋণ নিয়েও পরে মাঝখানে কিন্তু আবার সেই আইএমএফ এর যে ঋণের কিস্তি সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়নি চুক্তি থাকা সত্ত্বেও, এবং সরকার বেরিয়ে এসছে। এরকম কিন্তু দেখা গেছে শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে। তো সুতরাং এই যে কমিটমেন্ট তারা চাচ্ছে আসলে আইএমএফ এর দিক থেকে, তো সেইটা একটা কৌশলগত একটা লং টার্ম একটা ইমপ্লিকেশন আছে বলে আমার কাছে মনে হয়েছে। আর আরেকটা বিষয় হলো যে না, রিজার্ভটা বড় কিন্তু কথা নয়, যেটা তৌফিক বললেন যে এখানে আমাদের বাজেট সাপোর্টটা ইম্পর্টেন্ট, তার কারণ এখানে বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে যে কম্পোনেন্টগুলো আমাদের লাগবে, মানে সেখানে আসলে সাপোর্ট দরকার। এবং আমাদের এই মুহূর্তে যে রেভিনিউ কালেকশন, তো সেটা দিয়ে বাজেট ইমপ্লিমেন্ট করা যাবে না পুরোপুরি ভাবে। তো সেখানে যে সাপোর্টটা আসবে বাজেটের দিক থেকে, তো সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। চমৎকার, আমি এখানেও একটা ধারণা পেয়ে গেলাম, এবং এরপর যখন আপনার কাছে আসবো তখন একটু শর্তগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব। মানে ডলার রেট বাজারের উপর ছেড়ে দেওয়া, পলিসি রেট বাড়ানো, জ্বালানি এবং কৃষি খাতে ভর্তুকি কমানো, ট্যাক্স এরিয়া বাড়ানো সহ নানা বিষয়গুলো শর্তের মধ্যে ছিল। এবং এই জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে শর্তটা যদি কঠিন মনে হয়, আমাদের দিক থেকে অ্যাপ্রোচটা কী হওয়া উচিত, একটা ধারণা আপনার কাছ থেকে পাওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু আসার চেষ্টা করি, যেটা আপনি বলছিলেন, যেখানে আপনাকে আসলে থামিয়েছিলাম, যে সংস্কার হচ্ছে, অর্থনৈতিক সংস্কারের দিক থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতার কিংবা অভিজ্ঞতাটা সেখানে প্রবেশ করানো কতটা জরুরি, এবং কোন জায়গাটিতে গিয়ে আপনার সবচেয়ে বেশি দুর্বলতা মনে হচ্ছে? আসলে দেখেন, কিছু বিষয়ে আমার মনে হয় যে এটা খুবই বড় ধরনের ঐক্যমত্য ছিল আর কি। যেমন আপনি যেটা বলছেন, সুদের হার বাজারে ছেড়ে দেওয়া, বা আমাদের যে বৈদেশিক মুদ্রার সাথে যে বিনিময় হারগুলো নির্ধারণ, এগুলো আমরা বাজারে ছাড়ার কথা আজকে না, আজকে মানে 5-7 বছর আগের থেকে বলছি আর কি, যেটা করতে হবে, কিন্তু এটা করে নাই। সেই কারণে এই যে সংকটটা, এটাকে কিন্তু ঘনীভূত করা হয়েছে। একটা বড় এখনো চিন্তার জায়গা আছে, সেটা হলো ব্যাংকিং খাতের রিফর্ম, কিন্তু সেটারও একটা শেপ আছে। আপনি মাহফুজ ভাই বলছিলেন যে আমাদের যে এনবিআর এর রিফর্ম আছে, ওইটা একটা বড় চিন্তার জায়গা। সামনে আইএমএফ এর ঋণটা যেই লক্ষ্যে নেওয়া হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর জন্য, তার একটা বড় আমি মনে করি যে বাইন্ডিং কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে হলো যে আমাদের সরকারের আর্থিক সক্ষমতা। এখন সরকার ঝুঁকি মোকাবেলার জন্য কিন্তু আর্থিকভাবে সক্ষমও না, কারণ তাদের হাতে আসলে খুব একটা রিসোর্স নাই। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করি, তাহলে আমাদের এনবিআর এর রিফর্মটা অনেক বড় বেশি দরকার ছিল। তো অর্থনৈতিক খাতের বড় বড় রিফর্ম গুলোতে আমি এখন পর্যন্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারেই দেখি না। এটার দায়ভার আমি 3 জায়গাতেই দেব। অন্তর্বর্তীকালীন সরকাররা যে প্রসেস সেটা ফলো করেছেন, এটা খুবই হাইলি টেকনিক্যাল এবং অনেক ক্ষেত্রে খুবই ক্লোজড। এটাকে খুবই অন্তরীণ ভাবে রাখা হয়েছে, আমরা ঠিক নিশ্চিত না যে এটা কিভাবে আগাচ্ছে বা কতখানি এটা করা হয়েছে, কিভাবে করা হবে। এবং সেটা নিয়ে বিভিন্ন সময়ে যেই ধরনের প্রতিক্রিয়া এসছে, সেই প্রতিক্রিয়া এটা টেকসই হবে কিনা সেটা নিয়ে অনেক বড় বিতর্কের ভিতর চলে গেছে। সেকেন্ড যেটা আছে সেটা হলো যে আমার যে আইএমএফ এর যারা এখানে রিভিউ করছেন, তাদের প্রতিও আমি বলবো যে আপনারা এখন যদি মনে করেন যে একটা সরকার খুব ইম্পর্টেন্ট হবে, আপনারা এটা আগে কখনো তুলেন নাই কেন? ওনারা যখন রিভিউ করতে আসেন তখন এই কমেন্টস গুলো ওনারা করেন না কেন, বা সেই সময় তারা রাজনৈতিক দলের কাছ থেকে জানতে চান না কেন? কারণ রাজনৈতিক দল তো আমরা তো বুঝতে পারছি যে মেজর রাজনৈতিক জোটগুলো কি আছে, এটা তো আপনার তাদের সাথে কিন্তু তারা কথা বলার চেষ্টা করছেন কিনা আমি নিশ্চিত না। ফাইনালি হলো যে যারা রাজনৈতিক দল আছেন
তারা শেষ পর্যন্ত এখন প্রচুর আলোচনা করছেন সংস্কারের, যেগুলো খুবই রাজনৈতিক বা রাষ্ট্র ক্ষমতা কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো। সেটাও এখন একটা বড় ঝুঁকি বিতর্কের ভিতরে আছে, সেটাও একটা অনিশ্চয়তা তৈরি করেছে। কিন্তু সেই জায়গা থেকেও আপনার তো অর্থনৈতিক সংস্কারগুলো তো একই রকম ভাবে জরুরি, কারণ অর্থনৈতিক খুবই সঙ্গীন অবস্থায় ছিল যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, এবং এটার প্রধান একটা কাজ ছিল কিন্তু অর্থনীতিকে কিছুটা হলো মানে এটাকে আমরা যেটা করি কনসলিডেট করা, সংহত করা। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যথেষ্ট পরিমাণ প্রেশার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দেয় নাই যে এই অর্থনৈতিক সংস্কারকে আমরা কিভাবে। তাহলে আমি যদি এইভাবে আপনার এই কথার পয়েন্টটা ধরি, এভাবে যদি আমি ভুল করে থাকি একটু সংশোধন করবেন। প্রথম দায়টা আমাদের অন্তর্বর্তী সরকারে যারা আসলে এই পরিকল্পনা করেছিলেন সংস্কারে, যে এখানে তারা রাজনৈতিক যে সংশ্লিষ্টতার প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন, সেটা আসলে দেন নাই। দ্বিতীয়ত হচ্ছে আইএমএফ প্রতিনিধি দল, তারা এখন যে কথাটা বলছে সেটা আগে কেন বলেননি। এবং 3 নম্বরটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো, যে তারা কেন ব্যাপারটা এতটা সিরিয়াসলি নেননি যতটা তারা নির্বাচন কেন্দ্রিক সিরিয়াসনেস ছিল, তাই তো? আমি এই 3টা পয়েন্ট নেই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই। আপনার দিক থেকে এই 3টি বিষয় পাশাপাশি আর কিছু দেখেন কিনা আমাদের সার্বিকভাবে এই আইএমএফ এর যে ঋণটা সেটা পিছিয়ে যাওয়ার পেছনে? হ্যাঁ, আইএমএফ আসলে যখন রিভিউগুলো করে তখন কিন্তু কি কি ধরনের চেঞ্জ এলো তো সেগুলো তারা দেখে থাকে। এবং আসলে আইএমএফ এর কাছে আমার ধারণা এটা মনে হয়েছে যে আসলে এই অন্তর্বর্তী সরকার তো একটা নির্বাচনের মোটামুটি ভাবে সম্ভবত তারিখ না হলে সময় ঘোষণা করেছে, এবং সেই সময় যদি নির্বাচনটা হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে অন্তর্বর্তী সরকারের হাতে খুব একটা সময় থাকে না সংস্কার করার। তো মানে মূল যে সংস্কারগুলো অর্থনৈতিক খাতে করতে হবে, তো সেগুলোর জন্য তারা যথেষ্ট পরিমাণে সময় পাবে না, এবং আসলে এই নির্বাচনের প্রস্তুতিতেই আসলে সময় চলে যাবে এবং মনোযোগ চলে যাবে। আমার ধারণা এরকম একটা চিন্তার দিক থেকে আসলে আইএমএফ এই সিদ্ধান্তটা হয়তো নিয়ে থাকতে পারে। এটা আমার ধারণা, এটা বাস্তবতা আসলে কি সেটা আসলে আইএমএফ নিজেই ভালো জানে। আর হ্যাঁ, যখন আসলে ঋণ চুক্তিটা হয়েছে সেই সময়ে আসলে ব্রড বেসড কিছু হয়তো কন্ডিশন ছিল, কিন্তু সবসময় যেটা করে থাকে আইএমএফ, পৃথিবীর বিভিন্ন দেশে করেছে তারা, এবং বাংলাদেশেও করেছে, যে তারা এই কি কি আপডেট এলো সেই আপডেটগুলোর ভিত্তিতে তারা কিন্তু অ্যাডজাস্ট করে থাকে তাদের যে মাইলস্টোন যেগুলো আছে সেগুলো বা প্যারামিটার সেগুলো করে দেন। আপনার মনে হয় কিনা আইএমএফ এর প্রতিনিধি দল যারা আসেন এবং আমাদের দিক থেকে গভর্নর সহ যারা আছেন, তারা যে কথাগুলো বলেন তার মধ্যে আসলে নেগোসিয়েশনের কোনো দুর্বলতা আছে কিনা, বোঝাপড়ার কোনো ঝামেলা আছে কিনা? না, এক্ষেত্রে যেটা হয়, মূল আলোচনা কিন্তু হয় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে, এবং তারপরে সরকারের অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর, বিশেষ করে যে এনবিআর বা অনেক সময় যে এটা তারা টার্গেট করে যে কোন কোন জায়গায় তারা আসলে কথা বলবে। তো এবং প্রথমবার যখন রিভিউ করেছিল তখন কিন্তু গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেছিল, সংস্থাগুলোর সঙ্গে আলাপ করেছিল। তো এখন যেটা হয় বা হচ্ছে স্টাফ লেভেল এগ্রিমেন্টের আগেই তারা কিন্তু মূলত নিবিড়ভাবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ আলোচনা করে, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যেমন এই মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য বা ফিসক্যাল যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে তাদের সঙ্গে মূলত আলোচনা করে। আর তৌফিক যেটা বললেন যে হ্যাঁ, হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা হয়তো কথা বলতে পারতো, বা অন্তত অন্তর্বর্তী সরকারের দিক থেকেও হয়তো দায়িত্ব একটা যদি নেওয়া যেত তাহলে সেটা হয়তো ভালো হতো। কিন্তু আসলে আইএমএফ এর সঙ্গে যে আলাপ আলোচনাটা হয় সেটা কিন্তু G2G লেভেলে। অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী সংস্থা তারা কিন্তু রাজনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা করেন, কিন্তু আইএমএফ সেটা করে না, তো সাধারণত করে না। তো এই কারণে আমার ধারণা যে যেহেতু পুরো জিনিসটা টেকনিক্যাল, যেটা তৌফিক বলেছেন, তো টেকনিক্যাল লেভেলেই তারা প্যারামিটারগুলো সেট করে দেয় এবং সেগুলো আসলে ইমপ্লিমেন্ট করে মূলত বাংলাদেশ ব্যাংক। এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের কিন্তু দীর্ঘদিনের একটা মানে যে সহযোগিতার সম্পর্ক সেটা আছে। তো এই সমস্ত কারণে আমার কাছে মনে হচ্ছে যে রিফর্মগুলো আছে সেগুলো অনেকটাই পলিটিক্যাল হবে। তার কারণে রেভিনিউ রিফর্ম, তারপরে একই সঙ্গে যে এই ব্যাংকিং খাতের যে সমস্ত সংস্কারগুলো যেগুলো বেশিরভাগই বাকি আছে, তারপরে যে খেলাপি ঋণের পাহাড় জমেছে তো সেগুলো কিভাবে কালেক্ট করা যায়, এবং তার জন্য কিন্তু টার্গেটগুলো দিয়ে দেওয়া আছে যে 10% হলো এই পাবলিক ব্যাংকের আর 5% হলো প্রাইভেট ব্যাংকগুলোর জন্য খেলাপি ঋণ থাকতে হবে। তো সেগুলো কিন্তু অনেক দূরের পথ, এবং এটার জন্য যে একটা রাজনৈতিক সরকার যদি ক্ষমতা আসে নির্বাচনের পরে তাহলে একটা লম্বা সময় ধরে সেটাকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। তো আমার ধারণা এই সমস্ত বিষয় মাথায় রেখেছে। তবে হ্যাঁ, যদি এটার সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোকে যুক্ত করা যেত, অন্তত ওই প্রতিনিধি দলের সঙ্গে 2-1 করে এই যে বড় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও যদি আলাপ আলোচনা করতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রিফ্লেকশন আসতো এবং সেটা একটা উদাহরণ হিসেবে থাকতো সারা পৃথিবীর জন্য। একদম, এবং এটা তো প্রত্যাশিতও ছিল, হয়তো ভালো কিছু হতো। সেক্ষেত্রে সব শেষ তৌফিকুল ইসলাম খান সংক্ষেপে একটু বলবেন, মানে ঐক্যমত্য কমিশন বলে একটা কমিশন হয়েছে,
হয়েছে এবং সেখানে সব রাজনৈতিক দল একটা ছাতার নিচে ছিল, 8টা মাস ধরে কমিশন কাজ করলো, কিন্তু এখনো অনেক বিষয় ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তার মানে বোঝা গেল রাজনৈতিক দলগুলোর এই আমি একটু খণ্ডিতভাবে মানে আসলে একমত মাহফুজ ভাইয়ের সাথে। সেটা হলো যে আপনি কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাও একা নিতে পারবে না সব, কারণ হলো এটা স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকও পারবে না। কারণ আপনি যেই আমরা বলি যে টার্গেট গুলো যেটা দেয়া আছে, আমি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করি, যেই ইন্ডিকেটিভ টার্গেট গুলো আছে সেই টার্গেটের ভেতরে আপনার আছে কিন্তু করের হার বাড়াতে হবে। এইটা তো আর কেন্দ্রীয় ব্যাংক করতে পারবে না। ফলে আপনার কিন্তু এই আলোচনাটা আপনার হবে হলো অর্থ মন্ত্রণালয়ের সাথে। তো অর্থ মন্ত্রণালয় কিন্তু প্রথম যখন চুক্তি হয় তখন মানে এটা রেওয়াজ যে অর্থ মন্ত্রণালয়ের থেকে একটা রিকোয়েস্ট করা হয় সদস্য দেশ হিসেবে আমরা IMF এর কাছে যাই ঋণের জন্য। সুতরাং সেই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এইটাকে কন্টিনিউ করতে হবে রাজনৈতিক দলের ভিতরে, এবং রাজনৈতিক দলগুলোরও এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল যে এই অর্থনৈতিক সংস্কারগুলোকে তারা যেন তাদের নির্বাচনী ইশতেহার এবং কর্মসূচির ভিতরে রাখেন এবং তাদের সাথে একমত হয়ে একদম একদম পরিষ্কার। এবং আমি আসলে সত্যি খুব দুঃখ প্রকাশ করছি যেমন তৌফিকুল ইসলাম খান, মানে আপনার কথা পুরোটা শেষ করতে পারলে এবং শুনতে পারলে ভালো লাগতো, সময়টা একেবারেই কম। কিন্তু আপনি যে চমৎকার করে 3টা পয়েন্ট বলেছেন এবং তার সাথে ডক্টর মাহফুজ কবির যেগুলো যুক্ত করলেন, তাতে অন্তত সাধারণ মানুষ বুঝতে পারবে ঠিক এই মুহূর্তে আসলে আর্থিক খাতের চিত্রটা কেমন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এবং সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এবং এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।